পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। আইএসএফ এর ভাঙন, দল ছেড়ে ফেসবুকে বিস্ফোরক পোস্ট আরাবুলের। বেছে বেছে অযোগ্যদের টাকা দিচ্ছে ওরা, অন্নপূর্ণা অসন্তোষে তৃণমূলকে দায়ী করলেন অগ্নিমিত্রা। কুণালের গলায় গেরুয়া উত্তরীয়, তুঙ্গে জল্পনা, বিধানসভায় যা ঘটল। উধাও কোটি কোটি টাকা, আবাস যোজনার টাকা হাতিয়ে নিচ্ছে টিএমসি জমানার ভূত। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে কত হতে হবে পারিবারিক আয়, 99% মানুষই সঠিকটা জানেন না। যাদবপুরের আদলে এবার প্রেসিডেন্সিতেও অশান্তির ছক, গেটের কাছে এবিভিপি এসএফআই সংঘর্ষ। শিক্ষকদের জনগণনা ডিউটি নিয়ে কাটল জজ, কি করতে হবে জানিয়ে দিল হাইকোর্ট। নিম্নচাপ সরেছে, তবে দক্ষিণবঙ্গের 6 জেলায় এখনো ভারী বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও। কতদিন চলবে বর্ষণ? চিনির দাম বাড়তেই 10 বছরে যা সিদ্ধান্ত নেওয়া হয়নি তা নিল কেন্দ্র। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ মির্জা ফখরুল, লাল গোলাপ তুলে দিলেন তারেক। বাঁকুড়ায় বিজেপি কর্মীর বাবা খুনে, ধৃত এফআইআর এ থাকা 5, কোন পথে এগোচ্ছে তদন্ত। দেশবিরোধী স্লোগান উঠলেই সার্জিক্যাল স্ট্রাইক, যাদবপুর কাণ্ডে হুঙ্কার দিলীপের। মমতার হাতে পায়ে ধরে ক্লান্ত, উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে মন্তব্য শাহের, শুভেন্দুর প্রশংসা করে 189 কোটির প্রকল্পের ঘোষণা। 11 সেপ্টেম্বরের মধ্যে বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত, রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে করা নির্দেশ হাইকোর্টের। পেনশন নিয়ে বড় আপডেট, বদল আসছে 8ম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে। বন্যার জল থেকে আরামবাগকে বাঁচাতে বড় পদক্ষেপ, 1200 কোটির মাস্টার প্ল্যানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। ভাঙড়ের রাজনীতিতে ফের বড় ধাক্কা, আইএসএফ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানালেন আরাবুল ইসলাম। সামাজিক মাধ্যমে দলের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের ঘোষণা করেছেন তিনি। আইএসএফ এর বিরুদ্ধে স্বৈরাচার এবং একনায়কতন্ত্র এর অভিযোগ তোলার পাশাপাশি দলের কর্মীদের একাংশের বিরুদ্ধেও গুরুতর মন্তব্য করেছেন আরাবুল। আইএসএফ ছেড়ে কি লিখলেন আরাবুল? দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে সামাজিক মাধ্যমে আরাবুল লেখেন, আইএসএফ এর স্বৈরাচার ও একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। অপর একটি পোস্টে তার আরও অভিযোগ করেন, আইএসএফ এর লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে অত্যাচার অনাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম। উল্লেখ্য, ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই তার সঙ্গে আইএসএফ এর সংঘাত চলছিল। ঠিক সেই সময়ই দল ছাড়ার ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেই বিবাদী এবার প্রকাশ্যে দলত্যাগের রূপ নিল বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগ দিয়েছিলেন আরাবুল। তবে দল পরিবর্তনের পরও ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির পদ তার হাতেই ছিল। ফলে স্থানীয় রাজনীতিতে তার অবস্থান নিয়ে শুরু থেকেই নানা সমীকরণ তৈরি হয়েছিল। এর আগে পঞ্চায়েত নির্বাচনে আরাবুলের নেতৃত্বে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে জয় পেয়েছিল তৃণমূল। ওই ভোটে আইএসএফ 5টি আসন দখল করেছিল। পরবর্তী সময়ে রাজনৈতিক দলবদলের জেরে সমীকরণ বদলে যায়। তৃণমূল ছেড়ে একাধিক সদস্য আইএসএফ এ যোগ দেওয়ার পর সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনার উদ্যোগ শুরু হয়। অনাস্থা প্রস্তাবকে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দেওয়া হয়। এই ঘটনা প্রবাহের মধ্যেই আইএসএফ এর সঙ্গে আরাবুলের দূরত্ব আরও বাড়ে। দলের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন যে গভীর হয়েছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। এবার তার কোনো রাগঢাক না রেখে সরাসরি দল ছাড়ার ঘোষণা করলেন তিনি। প্রসঙ্গত, আরাবুলের দলত্যাগ ভাঙড়ের রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি করেছে। তবে আপাতত তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ জানা যায়নি। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির ক্ষমতার সমীকরণে এই ঘটনার কি প্রভাব পড়ে এখন সেটাই দেখার। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি বহু মহিলার, তা নিয়ে ক্রমশ চড়ছে ক্ষোভ বিক্ষোভের পারদ। গোটা পরিস্থিতির জন্য তৃণমূলকেই দুষলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে মহিলাদের বিক্ষোভের সামাল দিয়ে একথাই বললেন তিনি। অগ্নিমিত্রা বলেন, আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। যদি ধরি 2 কোটি মহিলার যদি আবেদন করেছেন সেগুলি আপলোড করতে একটু সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে মন্ত্রী আরো বলেন, বলতে খারাপ লাগছে, অনেক তৃণমূলের লোক ভেতরে বসে রয়েছে, অনেক গন্ডগোল পাকাচ্ছে।
হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি। বলে রাখা ভালো, এর আগে বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরিও একই অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন কেউ কেউ ইচ্ছাকৃতভাবে যোগ্যদের অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত করছেন, আর তার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আগামী দিনে সব ঠিক হয়ে যাবে বলেই দাবি তার। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে যান অগ্নিমিত্রা। পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দেন। দপ্তরে ঢোকার মুখে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলারা তার সামনেই বিক্ষোভ দেখান। আবেদন করার পরেও কেন অ্যাকাউন্টে টাকা ঢুকলো না সে প্রশ্ন করেন মহিলারা। এরপর জেলা শাসকের দপ্তরের ভেতরে ঢুকে বৈঠক করতে আসেন অগ্নিমিত্রা। সেই সময় জেলা শাসকের দপ্তরের নিচতলায় ঢুকে পড়েন। দুপুর 2:30 নাগাদ প্রশাসনিক বৈঠক মুলতুবি করে দেন মন্ত্রী। জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং বিধায়ক শঙ্কর গুছাইতের সঙ্গে বিক্ষোভকারীদের সামনে যান। তাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মন্ত্রী বিক্ষোভকারীদের এনরোলমেন্ট নম্বর আধিকারিকের কাছে জমা দিতে বলেন। অগ্নিমিত্রা পালের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে মন্ত্রী অগ্নিমিত্রার দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এই দাবি সম্পূর্ণ বিরোধিতা করেন। পাল্টা তার বক্তব্য, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের মহিলাদের বঞ্চিত করেছে বর্তমান সরকার। 15ই আগস্টের ঋতু শিবিরের অনুষ্ঠানে গিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন কুণাল ঘোষ। এবার গলায় গেরুয়া উত্তরীয় পরে আরও একবার চর্চায় বেলেঘাটার বিধায়ক। শুক্রবার বিধানসভায় দেখা গেল একেবারে নজিরবিহীন দৃশ্য। কুণাল ঘোষ গেরুয়া উত্তরীয় পরে বিধানসভা চত্বরে ঘুরছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কুণালও কি শিবির বদলালেন? রাজ্যে পালাবদলের পর একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন তার আস্থাভাজনরা। দলের খারাপ সময়ে, নেত্রীর খারাপ সময়ে প্রথম থেকেই সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ। বিজেপি বিরোধিতা থেকে হৃত তৃণমূলকে যেমন আক্রমণ করেছেন, তেমন দলের ভুলগুলিও স্বীকার করে নিয়েছেন। কিন্তু দল ছেড়ে অন্য কোথাও নাম লেখাননি। কিন্তু সেই কুণালের গলাতেই যখন গেরুয়া উত্তরীয় দেখা গেল, তখন স্বাভাবিকভাবেই একটা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঠিক কি ঘটেছে বিধানসভায়? শুক্রবার সকালে দেখা গেল বিধানসভা চত্বরে গলায় গেরুয়া উত্তরীয় পরে ঘুরে বেড়াচ্ছেন কুণাল। কখনো ফোনে কথা বলতে দেখা গেল, কখনো দেখা গেল বেশ কয়েকজনের সঙ্গে খোশ মেজাজে কথা বলছেন। পরে অবশ্য বিজেপি বিধায়ক জানিয়েছেন বিধানসভায় এসেছিলেন গোরক্ষা বাহিনী, তারাই গেরুয়া উত্তরীয় পরিয়ে দিয়েছেন। ঘটনায় সজল ঘোষ বলেছেন বিজেপি আসার কোনো চেষ্টা করে কোনো লাভ হবে না। গেরুয়া পড়েছে বলে বিজেপিতে যোগ দেবেন, এটা কিন্তু একেবারেই ভুল। স্বাধীনতা দিবসে কুণাল ঘোষ স্বাধীনতা দিবসের দিন দেখা যায় মেট্রোপলিটন ভবনে ঋত শিবিরের পতাকা উত্তোলনের পর বীর শহীদদের শ্রদ্ধা জানান কুণাল ঘোষ। এরপর বক্তৃতাও দেন তিনি। স্বাধীনতা দিবসকে অনুষ্ঠান থেকে নেতাজিকে অপমানের বিরুদ্ধে গর্জে ওঠেন। অনন্ত মহারাজের গ্রেপ্তারির দাবি করেন তিনি। একই সঙ্গে সাংসদ পদ খারিজ ও দল থেকে বহিষ্কারের দাবি জানান। কিন্তু ঋত শিবিরের অনুষ্ঠানে তার এই হঠাৎ পদার্পণ কেন? এই বিষয়ে কুণাল দাবি করেছিলেন নিজের বিধানসভা এলাকা বেলেঘাটার উপর দিয়ে যাচ্ছিলেন, তখন দেখেন যে মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলন হচ্ছে। কুণালের কথায় তিনি নিজেই একজন স্থানীয় বিধায়ক হিসেবে সেই উদযাপনে অংশগ্রহণ করেছিলেন। পঞ্চায়েত স্তরে জামতারা গ্যাংয়ের ধাঁচে জালিয়াতি, পাসওয়ার্ড হাতিয়ে আবাসের কয়েক কোটি টাকা হাতানো হয়েছে। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ উঠেছে। অনেকের প্রশ্ন, একটা পঞ্চায়েতে এমন কারচুপি হলে জেলায় জালিয়াতির অঙ্ক কত? জালিয়াতির বিষয়টি সামনে আসার পর শুক্রবার বিডিওর কাছে অভিযোগ জানান প্রতারিতরা। নতুন সরকারের তরফে ফের আবাস প্রকল্প চালু করার ঘোষণা করা হয়েছে। চলতি বছরের 31 আগস্টের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের আবাস নিয়ে বাড়ি বাড়ি সার্ভে শুরু করেন বিজেপি কর্মীরা। সেই সার্ভে করতে গিয়ে বড়সড় দুর্নীতি সামনে এসেছে, যা দেখে কার্যত হতাশায় ভেঙে পড়েছেন উপভোক্তারা। যেসব তথ্য উঠে এসেছে, দেখা যাচ্ছে তৃণমূল আমলে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের একের পর এক বাসিন্দার জব কার্ড নম্বর ব্যবহার করে জেলার অন্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ঘর পেয়ে গিয়েছে। বুথ পিছু অন্তত 20 জন এইভাবে প্রতারিত হয়েছেন। সব মিলিয়ে এই গ্রাম পঞ্চায়েতে 2 শতাধিক মানুষ এইভাবে প্রতারিত হয়েছেন বলে আশঙ্কা। উপভোক্তা পিছু 1,20,000 টাকা হলে দুর্নীতি হওয়া এই টাকার পরিমাণ 3 কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতারিতদের আবেদন, যে জব কার্ড নম্বর ব্যবহার করে একবার আবাস প্রকল্পে ঘর দেওয়া হয়েছে, তিনি আর সরকারি ঘর পাবেন না। তাদের প্রত্যেকের ঘর ভাঙাচোরা, নতুন ঘর না পেয়ে সমস্যায় পড়েছেন। তাই তাদের আবেদন, প্রশাসন তাদের বিষয়ে হস্তক্ষেপ করুক, তদন্ত করুক, দোষীরা শাস্তি পাক। 31 আগস্টের মধ্যে তারা যাতে ঘর পান সেই ব্যবস্থা করুক। গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত তথ্য, এই গ্রাম পঞ্চায়েতে বুথ রয়েছে 17টি, জনসংখ্যা প্রায় 30,000। এসআইআর এর পর ভোটার প্রায় 17,000। যারা প্রতারিত হয়েছেন তারা তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে। নিজের দলের লোকেদের দ্বারা নিজেরাই প্রতারিত হয়ে অকুল পাথারে পড়েছেন এই সব গরিব মানুষ। জানা গিয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা ইউনিক পাসওয়ার্ড রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এক গ্রাম পঞ্চায়েতের পাসওয়ার্ড কিভাবে জেলার অন্য গ্রাম পঞ্চায়েতে ব্যবহার করে এই দুর্নীতি হলো? তাহলে এর পেছনে কি জেলা বা রাজ্য স্তরের গ্যাং জড়িত?
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি এবং প্রতারিতদের সুরাহা করার দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল বুথ সভাপতি আনসার রহমান বলেন, কিভাবে হলো আমরা জানি না, যারা জড়িত তারা শাস্তি পাক। গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার প্রবীর মজুমদার বলেন, আমি এখানে নতুন এসেছি, 1 মাস হয়েছে। আমি বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে আমি যতদূর জানি, এভাবে একটা গ্রাম পঞ্চায়েতের টাকা অন্য গ্রাম পঞ্চায়েতে যায় না। অন্যদিকে বিজেপি পরিচালিত জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিরঞ্জন চক্রবর্তী বলেন, আবাসকাণ্ডে অভিযোগ প্রমাণ হলে প্রাপক তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে, ফেরত দিতে হতে পারে পুরো 1,20,000 টাকা। এদিন প্রতারিত গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েতে সুরাহা না পেয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হন। বিডিওর কাছে তারা লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপি ক্ষমতায় আসার পরেই একাধিক জনকল্যাণমুখী প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ জোর দিয়েছে। নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে এসেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা। চলতি মাসেই 16 আগস্ট থেকে বাংলায় আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হয়। আয়ুষ্মান প্রকল্পের খুঁটিনাটি কেন্দ্রের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি হলো এই আয়ুষ্মান ভারত যোজনা, যার মাধ্যমে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারেন উপভোক্তা। রাজ্য তথা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি রেজিস্টার্ড হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন কার্ড হোল্ডাররা। তবে অনেকেই জানেন না, এই প্রকল্পের সুবিধা পেতে কত হতে হবে পারিবারিক আয়। মিলবে 5 লক্ষ পর্যন্ত নিখরচায় চিকিৎসা। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যেসব পরিবারের আর্থিক আয় 2.5 লক্ষ টাকার কম, তারাই মূলত এই সুবিধার আওতায় আসবেন বলে জানা গিয়েছে। এই ক্যাশলেস প্রকল্পে হাসপাতালে ভর্তি থেকে অপারেশন চিকিৎসার সময় কার্ড হোল্ডারদের কোনো টাকা খরচ করতে হয় না। বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন কার্ডধারীরা। পরিসংখ্যান বলছে, বাংলা সহ গোটা দেশের প্রায় 36,000 সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতাভুক্ত রয়েছে। সুতরাং দেশের যে কোনো প্রান্তে গিয়ে এই সুবিধা নেওয়া যাবে। জানিয়ে রাখি, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে পারেন রাজ্যের প্রায় 1.5 কোটি পরিবার। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প রূপায়ণের জন্য প্রাথমিক খাতে 976 কোটি টাকা বরাদ্দ করেছে। খাতায় কলমে শরৎকাল, শ্রাবণ পেরিয়ে ক্যালেন্ডারে ভাদ্র মাসের পাতা খুলে গিয়েছে, কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। আরো কিছুদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে তো বটেই, দক্ষিণের কিছু জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে রবিবার থেকে এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে, তা 2 দিন চলবে। পুরুলিয়া এবং বাঁকুড়ায় মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আর কোনো জেলায় আপাতত ভারী বৃষ্টি হবে না। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। শুক্রবার এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং কালিম্পংয়ে সতর্কতা রয়েছে শুধু শুক্রবার। তবে উত্তরের ওপরের দিকে এই 5 জেলাতেই মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বৃষ্টি কিছুটা কম থাকবে। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তা পশ্চিমে সরে গিয়েছে এবং শক্তি হারিয়েছে। আপাতত গাঙ্গেয় বঙ্গের ওপর নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। তবে বর্ষাকালীন অক্ষরেখা সক্রিয় রয়েছে, তার প্রভাবেই ঝড় বৃষ্টি হচ্ছে। যদিও তার পরিমাণ আগের চেয়ে কমেছে। নিম্নচাপ সরে যাওয়ায় সমুদ্রের ওপর এই মুহূর্তে কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই, সমুদ্র শান্ত রয়েছে। মৎস্যজীবীদের জন্যও তাই আলাদা করে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। মুখ মিষ্টি করতে গেলেও লাগছে মূল্য বৃদ্ধির ছ্যাঁকা। আচমকাই হু হু করে বাড়ছে চিনির দাম। মাত্র 20 দিনেই 20 টাকা বেড়েছে চিনির দাম। 1 মাস আগে যেখানে চিনির দাম 45 টাকা ছিল, তা হঠাৎ করে বেড়ে 65 টাকা হয়ে গিয়েছে। চিনির দাম বাড়তেই স্বাভাবিকভাবে মিষ্টি ও এমন খাদ্যদ্রব্য যেখানে চিনি ব্যবহার হয় তার দাম বাড়ার আশঙ্কাও করা হচ্ছে। এদিকে আমজনতার রান্নাঘরে তো চিনি লাগেই, তারা কি করবে? চিনির হঠাৎ দাম বৃদ্ধির জেরে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষকে যে ধাক্কা খেতে রয়েছে, তা থেকে সুরক্ষা দিতে এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এই সিদ্ধান্তের জেরে আগামী কিছুদিনের মধ্যে চিনির দাম কমতে পারে। কেন্দ্রের বড় সিদ্ধান্ত, ভারত চিনির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। সাধারণত ভারতে চিনির উৎপাদন বাড়তি হয়, সেখানেই হঠাৎই মূল্যবৃদ্ধির জন্য সম্পূর্ণ উল্টো পথে হাঁটতে হলো সরকারকে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে 10 লাখ টন চিনি আমদানি করার। এক দশকে এই প্রথম কেন্দ্রকে চিনি আমদানির সিদ্ধান্ত নিতে হলো। মজুত রাখায় নিষেধাজ্ঞা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে বর্তমান সময় থেকে 31 অক্টোবর পর্যন্ত চিনি আমদানি করা হবে। অক্টোবর উৎসবের মরশুম, এই সময় চিনির চাহিদা আকাশ ছোঁয়া হয়, সেই কারণেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। এর পাশাপাশি
চিনির মজুতের ওপরেও নিষেধাজ্ঞা করেছে। যে পাইকারি গ্রাহকরা মাসে 10 টনের বেশি চিনি ব্যবহার করেন তারা 15 দিনের বেশি মজুত রাখতে পারবেন না। 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলেই জানানো হয়েছে। শীঘ্রই চিনির দাম কমবে। সরকারের এই সিদ্ধান্তে শীঘ্রই চিনির দাম কমবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে চিনি শিল্পের সঙ্গে যুক্ত ওয়াকিবহাল মহল জানিয়েছে বর্তমানে দেশে চিনির কোনো ঘাটতি নেই। চিনির মিলগুলিতে পর্যাপ্ত পরিমাণ যোগান রয়েছে, যা আগামী নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত অন্তর্দেশীয় চাহিদা পূরণ হয়ে যাবে। ততদিনে নতুন চিনির যোগানও চলে আসবে, ফলে সংকট দেখা দেওয়ার সম্ভাবনা নেই। ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তারা চিনি উৎপাদনের নতুন মরশুম 15 থেকে 20 দিন আগে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বরে একটি মরশুম শেষ হতে চললেও অনুমান করা হচ্ছে যে ততদিনে 4 মিলিয়ন টন চিনির মজুদ থাকবে। সংস্থাটি জানিয়েছে যে অক্টোবরে 2.4 থেকে 2.5 মিলিয়ন টন চিনি ব্যবহৃত হতে পারে এবং তারপরে 1.5 মিলিয়ন টন চিনির মজুদ থাকতে পারে। নতুন মরশুম 15 থেকে 20 অক্টোবরের মধ্যে শুরু হবে এবং মিলগুলি চিনি উৎপাদন শুরু করবে। চিনির দাম বাড়ার পেছনে নানা কারণ রয়েছে। কর্ণাটক ও মহারাষ্ট্রে উৎপাদন কম হওয়ায় সরকার সেপ্টেম্বরে রপ্তানি বন্ধ করে দিয়েছিল। চলতি মরশুমের শুরুতে রপ্তানি শুরু হয়। আগামী মরশুমের জন্য 40 থেকে 45 টনের চিনির একটি বাফার স্টকও রাখা হচ্ছে। শিক্ষকদের জনগণনার কাজে নিয়োগ নিয়ে চলা বিতর্কে এবার পথ দেখালো কলকাতা হাইকোর্ট। শুক্রবার মামলার রায়ে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিলেন, শিক্ষককে জনগণনার দায়িত্ব দেওয়া হলে তার ডিউটির সময় কিভাবে নির্ধারিত হবে এবং সেই সময় স্কুলের পঠন পাঠন কিভাবে সচল রাখা হবে। কি জানালেন হাইকোর্টের বিচারপতি? হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কোনো শিক্ষককে জনগণনার কাজে পাঠানোর প্রয়োজন হলে ডিরেক্টর অফ সেন্সাসকে আগে নির্দিষ্ট করে জানাতে হবে সংশ্লিষ্ট শিক্ষকের কাজের দিন, সময় এবং স্থান। সেই তথ্যের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষকে নিজেদের ব্যবস্থা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষকরা জনগণনার কাজে গেলেও স্কুলের পড়াশোনা যাতে থমকে না যায় সেই দায়িত্ব স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে। বিচারপতি আরো স্পষ্ট করে জানিয়েছেন, যে সময়ের জন্য কোনো শিক্ষককে জনগণনার কাজে নিয়োগ করা হবে সেই সময় তাকে আর স্কুলের শিক্ষকতার দায়িত্ব পালন করতে হবে না। ওই সময়টুকু সম্পূর্ণভাবে জনগণনার কাজের জন্য নির্ধারিত থাকবে এবং সেটি তার সরকারি ডিউটি হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, কোনো শিক্ষককে একবার জনগণনার কাজে দায়িত্ব দেওয়া হলে তিনি সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী তাকে কাজ করতে হবে। ফলে একদিকে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও অন্যদিকে একই সময়ে পড়ানো ও জনগণনার কাজ করার চাপ থেকেও শিক্ষকদের কিছুটা স্বস্তি দিল আদালতের নির্দেশ। শিক্ষকদের জনগণনার কাজে ব্যবহার করা নিয়ে রাজ্য সরকারের আগের নির্দেশিকায় বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্যের প্রথম নির্দেশিকায় বলা হয়েছিল জনগণনার কাজ করতে গিয়ে স্কুলের পঠন পাঠন যেন বিঘ্নিত না হয়। স্কুলের সময়ের পর অথবা সপ্তাহান্তে সেন্সাসের কাজ করতে পারবে, কিন্তু বাস্তবে এই নির্দেশ কতটা কার্যকর করা সম্ভব তা নিয়েই প্রশ্ন তোলে হাইকোর্ট। কারণ কোনো শিক্ষককে যদি সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলে থাকতে হয়, তারপরে আবার অন্য এলাকায় গিয়ে জনগণনার দায়িত্ব পালন করতে হয়, তাহলে সেই কাজ শেষ করে তার বাড়ি ফিরতে কতটা রাত হবে তা নিয়েই আদালতের প্রশ্ন তুলেছিল। মামলার শুনানি চলার মধ্যেই পুরনো নির্দেশিকা প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল শিক্ষা দপ্তর। নতুন ব্যবস্থায় জনগণনার দায়িত্ব পালন করার সময় থেকেও শিক্ষকদের অন ডিউটি হিসেবে গণ্য করার কথা জানানো হয়। হাইকোর্টের শুক্রবারের নির্দেশের পর বিষয়টি কার্যত স্পষ্ট হয়ে গেল। এবার প্রশাসন এই নির্দেশ কিভাবে বাস্তবে কার্যকর করে এবং স্কুলের পড়াশোনা ও জনগণনার কাজের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখে সেটাই দেখার। যাদবপুরের পর এবার প্রেসিডেন্সিতেও একই কায়দায় অশান্তির ছক। শুক্রবার বিকেল নাগাদ কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বরে এবিভিপি এসএফআই এর বাগবিতণ্ডা, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ক্যাম্পাসে আটকে পড়েন সাধারণ পড়ুয়ারা, আতঙ্ক ছড়ায়। তাদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। এসএফআই এর অভিযোগ, ক্যাম্পাসে এবিভিপির কোনো সংগঠন নেই, বাইরে থেকে তারা চমকাতে এসেছিল। পালচ গেরুয়াপন্থী ছাত্র সংগঠনের অভিযোগ, যাদবপুরের মতো প্রেসিডেন্সিতেও দেশবিরোধী কার্যকলাপ ঘটে, তা আটকাতে হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বরাবর সক্রিয় আইসি নামের ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন এসএফআই ও এখানে বেস দাপুটে, তারাও সারা বছর ধরে নানা রাজনৈতিক কর্মসূচি করে থাকে। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে ধুমধুমার পরিস্থিতির তীব্র নিন্দা করেছে প্রেসিডেন্সির ছাত্র সংগঠনও। শুক্রবার তাদের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের পোর্টিকোয় পোস্টার লিখছিলেন। অভিযোগ, এই সময় গেটের বাইরে জমায়েত হয়ে এবিভিপি অশান্তি বাঁধানোর চেষ্টা করছিল। এ নিয়ে প্রেসিডেন্সির এসএফআই নেতা বিতান ইসলামের দাবি, উত্তর কলকাতার এবিভিপি সংগঠনের জনা 30 সদস্য বিশ্ববিদ্যালয়ের কাছে জমায়েত করে। তাদের সঙ্গে বহিরাগতরাও ছিল। পড়ুয়াদের লক্ষ্য করে নানা হুঁশিয়ারি আসতে থাকে। এবিভিপির পাল্টা অভিযোগ, এই বিশ্ববিদ্যালয়েও দেশবিরোধী কার্যকলাপ হয়, তা থামাতে তাদের একটু সবক শেখানো দরকার। এবিভিপির হুঁশিয়ারির সময়ে এসএফআই সদস্যরা
যাদবপুরের পাশে দাঁড়িয়ে পোস্টার লিখে তা ক্যাম্পাসের দেওয়ালের সাঁটাচ্ছিলেন। অভিযোগ সেই সময়ই তাদের লক্ষ্যে কুকথা বলতে থাকে গেরুয়াপন্থীরা। পাল্টা গেটের সামনে এসে বামপন্থী ছাত্রছাত্রীরাও স্লোগান তোলেন। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসএফআই নেতা বিতান ইসলামের বক্তব্য, ক্যাম্পাসে যদি এবিভিপি নিজের সংগঠন করে গণতান্ত্রিকভাবে তাতে আমাদের কিছু বলার নেই, কিন্তু বাইরে থেকে গুন্ডা সুলভ আচরণ, হুমকি, এসব কেন? সেসব বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার স্বাধীন পরিবেশ বেছে বেছে সেখানেই এবিভিপির এসব বাড়াবাড়ি হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।